আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো ঘরে বসে অনলাইনের ক্লাসগুলি যারা দেখতেছো তাদেরকে তিতাস অনলাইনের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনলাইনের ক্লাসগুলি দেখতেছো তো অবশ্যই দেখতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদেরকে আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই চালিয়ে যেতে হবে, বা সরকার আমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা এভাবেই চালিয়ে যেতে হবে। তো আজকে আমি সপ্তম শ্রেণীর একটি ক্লাস করব। আমার বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী সপ্তম, অধ্যায় নবম। সপ্তম শ্রেণীর নবম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রত্যেকের বাড়িতে দাদা দাদি নানা নানি আছে তো, বা অনেকের বাবা মার অনেক বয়স। এই আমরা যে সিচুয়েশনে পড়ে আছি, আমাদের এখন যে অবস্থা ভাইরাস, এগুলি কিন্তু ওই বয়সের লোকদের জন্যই ঝুঁকি। আর যারা আমরা একটু ইয়াং বয়স, তাদের জন্য একটু ঝুঁকি কম। সবার জন্যই ঝুঁকি, কিন্তু এরপরেও ওদের জন্য একটু ঝুঁকি বেশি। আচ্ছা, ওই বয়স, তাদের বয়স কেমন হবে? নিশ্চয়ই 60 বয়স বা 60 এরকম হবে। হ্যাঁ, তো ওই বয়সের ব্যক্তিদেরকে তোমার কি বলা হয়? প্রবীণ বলা হয়। ঠিক বলেছ, প্রবীণ বলা হয়। তোমরা যে বয়সে আছো ওদেরকে নবীন বলা হয়, তাহলে ওদেরকে প্রবীণ বলা হয়। আজকে আমরা প্রবীণ ব্যক্তিদেরকে নিয়ে একটু আলোচনা করব। আজকে আমার পাঠ হচ্ছে বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। আজকে আমি বাংলাদেশের প্রবীণ ব্যক্তি সম্পর্কে একটু আলোচনা করব তোমাদের সাথে। এই টপিকটা এই সময়ে আলোচনা করা একটু প্রয়োজন, তোমাদের বয়স অনুসারে একটু আলোচনা করা প্রয়োজন। তো বড় ক্লাসে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে এই টপিকটা বেশিরভাগই থাকবে না, নারী অধিকারটা সেটা থাকবে। সবকিছুই মোটামুটি আমরা রাষ্ট্র সমাজ, তারপরে সংস্কৃতি, তারপরে হচ্ছে নির্বাচন, এগুলি সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে পারবো উপরের ক্লাসে গেলেও, কিন্তু প্রবীণ ব্যক্তিদেরকে ওইটা আমরা আলোচনা পাবো না। কিন্তু এই বয়সে আমরা এটা একটু আলোচনা করলে, এখন যদি এটা শিখি তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, যাই হোক, তো জীবনের নিয়মে সব মানুষই একসময় প্রবীণ, অর্থাৎ গুরু হয়। গুরু মানে কি? বৃদ্ধ। তুমি যে অবস্থানে আছো, আমি যে অবস্থানে আছি, আমরা প্রত্যেকেই ওই অবস্থানে আমরা যাব। তো আমাদের দেশে সাধারণত 60 ব্যক্তিদেরকে প্রবীণ বলে গণ্য করা হয়। হ্যাঁ, কারণ ওই সময় আর কাজ করার ক্ষমতা থাকে না। ওই সময় আর কাজ করার ক্ষমতা থাকে না, কারণ ওই সময় আমাদের শারীরিক ক্ষমতা কম থাকে। এই কারণে আমাদের ওই সময় কাজ করার ক্ষমতা থাকে না। তো বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসর নেয়ার সময় হয়েছে 59 বছর। হ্যাঁ, তবে বিচারপতিদের জন্য 66 বছর, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোনো পেশাজীবীদের জন্য 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাইলে আমাদের সরকারি বেসরকারি, আমরা সরকারি চাকরি বেসরকারি চাকরি করে ওদের বয়স আমরা 59 হলেই আমরা আমাদের চাকরি থেকে অবসর নেই। এবং ইয়ার জন্য বিচারপতিদের জন্য 66, আর অন্যান্য পেশাজীবীদের জন্য, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কোনো পেশাজীবীদের জন্য 65 বছর বাড়ানো হয়েছে। তবে বিশ্বের উন্নত দেশগুলোতেও 60 বা 65 বছর বয়সের পর একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন গণ্য করা হয়। হ্যাঁ, সমাজে তাদেরকে বিশেষ সম্মান ও সুযোগ সুবিধা দেওয়া হয়। এটা বিভিন্ন দেশে আর কি। এবং জাতিসংঘ প্রবীণদেরকে গুরুত্ব দিয়ে একটা প্রবীণ দিবস হিসেবে একটা প্রবীণ দিবস ঘোষণা করা হয়েছে। একটা বিশেষ দিন হিসেবে প্রবীণ দিবস ঘোষণা করা হয়েছে।
আমরা কিন্তু প্রত্যেকেই প্রবীণ হব। প্রবীণদেরকে আমাদেরকে এই সময়ে আমাদেরকে চাকরি থেকে অবসর নিতে হবে এবং আমরা এমন একটা সময়ে যাব যে আমাদেরকে পরনির্ভরশীল হতে হবে। তো এখন আমরা প্রবীণদের অধিকার সমূহ যেই ইয়াগুলি, এটা একটু আমরা দেখবো। তোমরা প্রত্যেকে পাঠ্যপুস্তক একটু সামনে নিবা, বই খাতা, কলম খাতা এগুলিও নিবা, একটু খেয়াল করবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। আমরা একটু খেয়াল করি প্রবীণদের অধিকার সমূহের মধ্যে আমরা একটু যাব, একটু খেয়াল করো। যদি স্পষ্ট দেখা যায় তাহলে একটু আমার কথাগুলি একটু খেয়াল রাখবা। প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার, প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার একটু খেয়াল করতে হইব। যে স্বাধীনতা সংশ্লিষ্ট এটা কি? এটা হচ্ছে নিজের মানে স্বাধীনতা কি, ইচ্ছে মতো মানে আমি যেন স্বাধীনভাবে সবকিছু পাই। পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র, বস্ত্র তো চিনি, ও স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। হ্যাঁ, এরপরে খেয়াল করো আয় উপার্জন করার অধিকার। এরপরে যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার, যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। আমাকে পরিবার থেকে এইটাই বেশিরভাগ কিন্তু প্রবীণরা এই পরিবারকেই খুঁজে, এই কথাটা আমাকে খেয়াল করতে হবে। নিজের ইচ্ছে মতো কায়িক শ্রম থেকে অবসর নেওয়ার অধিকার, নিজের ইচ্ছে মতো কায়িক শ্রম থেকে অবসর নেওয়ার অধিকার। কায়িক শ্রমটা একটু খেয়াল করবা। শ্রমকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কায়িক শ্রম, আরেকটা হচ্ছে মেধা শ্রম বা মানসিক শ্রম। কায়িক শ্রমটা হচ্ছে যেটা গায়ে গতরে খেটে, মানে হচ্ছে মাথার গাম পায়ে পড়ে, মানে রিক্সা চালক, মাটি কাটা, হ্যাঁ এই সমস্ত যেটা কাঠ কাটা এগুলি যারা করে এগুলি হচ্ছে কায়িক শ্রম, হ্যাঁ ঘাম ঝরে। আর মেধা শ্রমটা বা মানসিক শ্রমটা হচ্ছে ধরো আমি এখন শিক্ষকতা করতেছি, হ্যাঁ তো এখন এটা হচ্ছে আমার মানসিক শ্রম। তো নিজের ইচ্ছে মতো কায়িক শ্রম থেকে অবসর নেওয়ার অধিকারটা তাদের থাকবে ওই বয়সে। নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশে বসবাস করার অধিকার, নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশে বসবাস করার অধিকার। খেয়াল রেখো কিন্তু কথাগুলি। এরপরে দেখো তোমাদের বইও লক্ষ্য করো, সকল কাজে প্রবীণদের অংশগ্রহণকারী করার অধিকার, সকল কাজে অংশগ্রহণ করার অধিকার একটু খেয়াল রাখো। বিভিন্ন নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার। বিভিন্ন নীতি নির্ধারণ বা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার। স্বয়ং সে নিজে সেটাতে মানে বাস্তবায়ন করবে জিনিসটা, এটা তার অধিকার থাকতে হবে। স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী মানে নিজের সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। এরপর দেখো সংগঠন ও আন্দোলন অংশগ্রহণের অধিকার। সংগঠন ও আন্দোলন অংশগ্রহণের অধিকারটা একটু দেখো। যে কোনো সংগঠন, আমি একটা সমিতি করব, একটা সভা করব, আন্দোলন যে কোনো ভালো হইতে পারে খারাপ হইতে পারে, যে কোনো আন্দোলনই হইতে পারে, সেই অধিকারটা তাদের থাকবে। এবার আমরা আসি যে প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট অধিকারটা, প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট অধিকারটা একটু খেয়াল করো। পরিবার ও সমাজের সেবা যত্ন ও রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার। পরিবার ও সমাজের সেবা যত্ন, পরিবার থেকে সমাজ থেকে সেবা যত্ন পাইতে হবে বা রক্ষণাবেক্ষণ, তাকে দেখাশোনা, সুবিধা পাওয়ার অধিকার, এই জিনিসটা তার পাওয়ার অধিকার আছে। এরপর দেখো দৈহিক মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। দৈহিক মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। মানবীয় ও নিরাপত্তামূলক মানবীয় আমরা বলি যে কোনো খারাপ কাজ বলি যে এই লোকটার মানবতা নাই, হ্যাঁ সেই মানবিক চিন্তা করতে হইব। মানবীয় ও নিরাপত্তামূলক পরিবেশে থাকা, পুনর্বাসন এবং সামাজিক ও মানসিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্নের ব্যবহার পাওয়ার অধিকার। এরপরে দেখো আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা ও জীবন মান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা ও জীবন মান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। আমার এই জিনিসগুলি তোমার প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার
সকল কাজে অংশগ্রহণ করার অধিকার, প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার, এই সবগুলি অধিকার আমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি আজকে নবীন, আগামী দিন প্রবীণ হব। অবশ্যই আমরা যখন এগুলি মনে রাখবো, এগুলি আমরা আয়ত্ত করবো, তখন আমরা নিজেরাও পারবো অন্যের উপরে সেগুলি ওই অনুসারে আচরণ করতে, এবং আমাদের সাথে কি আচরণ করবে, কিভাবে করবে, সেগুলিও আমরা বুঝতে পারবো। এবার আমরা প্রবীণদের সমস্যা একটু দেখবো। প্রবীণদের সমস্যা, প্রবীণদের সমস্যা। প্রবীণদের সমস্যাগুলি অনেকগুলি, পারিবারিক, তারপরে হচ্ছে তোমার এখানে আছে পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক, সংস্কৃতি, মনস্তাত্ত্বিক। এবার আমরা একটু পারিবারিকটা একটু খেয়াল করি যে আমাদের দেশে এক সময় পরিবারগুলো ছিল একান্নবর্তী। আমাদের পরিবারগুলো ছিল একান্নবর্তী মানে হচ্ছে যৌথ পরিবার। একসাথে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, তারপরে হচ্ছে সবাই মিলে যখন আমরা একসাথে বসবাস করতাম, ওইটা ছিল একান্নবর্তী। কিন্তু সে সময় প্রবীণদের পরিবারে ভূমিকা ছিল। তখন যে মুরব্বীরা ছিল, প্রবীণ ছিল, ওদের কিন্তু ভূমিকা ছিল। কিন্তু শিল্পায়ন, নগরায়নের ফলে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট পরিবার গঠিত হচ্ছে শিল্পায়ন ও নগরায়নের ক্ষেত্রে। কারণ হচ্ছে এখন মানুষ কর্মস্থলে কর্ম করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, যার কারণে যৌথ পরিবারগুলি ভেঙে এখন ছোট পরিবার, একক পরিবার গঠিত হচ্ছে। আর এই পরিবারগুলো স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গঠিত। এই পরিবারগুলো যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গঠিত। এই কারণে এখন মা বাবার সেবা যত্নের অভাব হচ্ছে, মানে বৃদ্ধ মা বাবার সেবা যত্নের অভাব হয়। তো তাদেরকে কেউ সঙ্গ দিচ্ছে না, এমনকি স্বামী স্ত্রী কর্মজীবী হওয়ার কারণে তাদের উপরে কাজের দায়িত্ব বেড়ে গেছে। স্বামী স্ত্রী যখন কর্মজীবী, অনেক পরিবারে দেখা গেছে যে স্বামী এবং স্ত্রী দুজনেই কর্মজীবী। ধরো তোমরা এখন প্রশ্ন করতে পারো, ম্যাম আপনিও হচ্ছে এখন কর্মজীবী। হ্যাঁ, তো আমরা এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদিও আমরা কর্মজীবী হই, আমাদের ওই খেয়ালটা আমাকে অবশ্যই রাখতে হবে যেন তাদের সেবা যত্নের অভাব না হয়, সেই ব্যবস্থাটা আমাকে করে তারপর আমাকে কর্ম করতে হবে। এবার আসো অর্থনৈতিকটা একটু খেয়াল করি। অর্থনৈতিক, নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায় এবং সঞ্চিত অর্থ ও সম্পত্তি ও উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হয়ে যাওয়ায়, মানে হচ্ছে নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায়, যখন সে প্রবীণ হয়ে যাবে তখন তো আয় রোজগার থাকবে না। এবং সঞ্চিত যে অর্থগুলি, কেউ যদি চাকরি করে থাকে বা কৃষিকাজ করে থাকে, যে কাজ করেই থাকে, তার যে সঞ্চিত অর্থগুলি, এই সম্পত্তিগুলি উত্তরাধিকার ভাবে বন্টিত হয়ে গেছে। মানে হচ্ছে তোমার বাবা, চাচা যারা আছে সবাইকে এগুলি বন্টন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই কারণে তাদের কাছে সব সম্পত্তি চলে গেছে। তখন এক পর্যায়ে তারা একটু অসহায় বোধ করে, অর্থনৈতিক ভাবে অসহায় পড়ে গেল। সবকিছু মিলিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, মানে পরনির্ভরশীল হয়ে যায়। অনেক সময় অনেক পরিবার দুর্দশায় থাকে, এর মধ্যে আবার অনেক পরিবারগুলি অনেক দুর্দশায় থাকে বিভিন্ন কারণে আর কি। যেমন সেই কারণগুলি কি কি হইতে পারে, বন্যা, জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন। তো সব আমাদের এই যে বাংলাদেশের মধ্যে এতগুলি এলাকা, তো সব এলাকা তো এক নয়। যেমন নদীর পাশে যে এলাকাগুলি, সেগুলো নদী ভাঙ্গনে অনেক ভারী ঘর ভেঙে যায়। ওই পরিবারের লোকগুলি হচ্ছে অসহায় করে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তখন তার পরিবার এবং মা বাবা সবাইকে নিয়ে সংসার চালানো একেবারে কষ্টদায়ক হয়ে যায়। এবার আসো আমরা একটু যে শারীরিক দিকে চাই। শারীরিককে চাই যে প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে। প্রবীণ বয়সে কিন্তু শারীরিক শক্তি কমে আসে, নাকি না? এখন আমার যে শরীরের সামর্থ্য থাকবে, তখন কি আমার সেই প্রবীণ বয়সে 60 বয়স যখন হবে, তখন কি আমার এই সামর্থ্য থাকবে? তখন আমার সেই সামর্থ্য
থাকবে না, সবকিছুরই শেষ আছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুরই ক্ষয় আছে। হ্যাঁ, তো তখন নানা রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে, ওই সময় তাদের বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু সবার ভাগ্যে বিশ্রাম জুটে না, মানে সবাই বিশ্রাম করতে পারে না, ঠিক মতো চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। আর সেইটা যার যার পরিবার অনুসারে হয়। কারো পরিবার হচ্ছে ধনী, ছেলে মেয়ে ভালো, তো তাদেরকে করো। আর কারো কারো পরিবার হচ্ছে যে তোমাদেরকে একটু আগে উদাহরণ দিলাম, বিভিন্ন কারণে পরিবারগুলি সমস্যায় থাকে, বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, অনেক কারণেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত, সেই পরিবারগুলি ঠিক মতো দেখাশোনা করতে পারে না। আচ্ছা, এবার আমরা সামাজিক সংস্কৃতিতে যাই। সামাজিক সংস্কৃতিটা কি? এক সময় আমাদের দেশে প্রবীণদের সম্মান করা হতো, কিন্তু এখন আর এটা নেই বলেই চলে। এখন আমরা সেটা করি না, খুব কম দেখা যায়। কারণ হয়েছে সমাজে মূল্যবোধের বিবর্তন, নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে আমরা যখন ক্লাস করতাম সরাসরি, তখন কিন্তু ক্লাসের মধ্যে ক্লাস শেষে অন্তত 2-3 মিনিট তোমাদেরকে নৈতিক শিক্ষা সম্পর্কে ধারণা দিতাম। তাইলে অবশ্যই জানো যে নৈতিক শিক্ষাটা কি, নৈতিক মূল্য ও নৈতিক শিক্ষা তোমাকে অবশ্যই তোমাদের থাকতে হবে। থাকলে আমরা এই সমস্যাগুলিতে অন্তত প্রবীণদেরকে অবহেলার চোখে দেখবো। এরপরে দেখো বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাব প্রসার ইত্যাদি। আর পরিবারে প্রবীণদের এখন অপ্রয়োজনীয় মনে করা হয়, প্রবীণদেরকে অপ্রয়োজনীয় মনে করা হয়। কারণ আমরা বর্তমান পরিস্থিতি তো দেখতেছি, তোমরা অনেকেই ফেসবুকে দেখো এবং বিভিন্ন মিডিয়াতে দেখো, বিভিন্ন চ্যানেলে দেখো, খবরে দেখো যে বৃদ্ধ মা বাবাকে নিয়ে এই যে একটা পরিস্থিতি, করোনা পরিস্থিতি, এই পরিস্থিতি অনেক দেখা গেছে অনেক মাকে, অনেক বাবাকে নাকি রাস্তায় ফেলাই দিয়ে আসছে। এগুলি আমরা ভিডিওতে দেখি, অনেক জায়গায় শুনি যে তাদেরকে এভাবে করে তাদেরকে এই চোখে দেখা হয় এবং এই অবহেলা করে তাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়। তাইলে এটা কি আমার ঠিক? যে মায়ের ঘরে জন্ম নিলাম, যে বাবা জন্ম দিল, যাদের হাতে আমরা মানুষ হলাম, তাদেরকে আমরা এইভাবে করে অবহেলার চোখে দেখবো? তো তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হইতো না, তাদেরকে সময় দেওয়া হয় না। অনেক সময় দেখা যায় যেন আনন্দ উৎসবে ওদেরকে ডাকা হয়। তো এগুলি আসলে ঠিক না। তো এই বর্তমান পরিস্থিতির কারণে আমি কিন্তু এই টপিকটা তোমাদেরকে পড়াই দিচ্ছি। তো এবার আসি আমরা একটু মনস্তাত্ত্বিক কাজটা, এটা কি মনস্তাত্ত্বিকটা কি একটু খেয়াল করো। এটা হচ্ছে পরিবারে এই সমাজে প্রবীণদেরকে এই সময় কোণঠাসা করে রাখা হয়, মানে এক ঘরে আছে না, এক ঘরে করে রাখা হয়, এরকম বলা হয়। মানে তাদেরকে কোনো কাজে বা কোনো কিছুতেই তাদেরকে জিজ্ঞেস করা হয় না, এরকম অবস্থায় আর কি। তো এক ধরনের হীনমন্যতায় তখন তারা ভোগে। তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে জিনিস কল্পনা হয় যে তারা কি অবস্থায়। তখন তারা নিজেদেরকে অসহায়, অবহেলিত ভাবে, সামর্থ্য না থাকায় এবং শারীরিক অক্ষমতা নিজেকে নিঃসঙ্গতা ভাবে। ওই সময়ে তারা এগুলি চিন্তা করতে করতে যে তারা অবহেলিত, তুচ্ছতা ছিল, তাদেরকে কোনো কিছুতে গুরুত্ব দেওয়া হয় না, তখন তারা এগুলি চিন্তা করতে করতে তাদের স্মৃতিশক্তি আরো লোপ পেয়ে যায়। এবার আমরা তোমরা একটু পাঠ্যপুস্তকে খেয়াল করে এবার আমরা হচ্ছে বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রমটা একটু খেয়াল করব। বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে আছে কার্যক্রমটা, এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে প্রবীণদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা বলা হয়েছে। হ্যাঁ, বর্তমানে এই দেশে প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি। প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি। আমাদের দেশে প্রবীণদের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম কিছু আছে। কল্যাণমূলক কার্যক্রম
কল্যাণমূলক কিছু কার্যক্রম আছে, সেটার মধ্যে হচ্ছে বেসরকারি কার্যক্রম এবং হচ্ছে সরকারি কার্যক্রম। বেসরকারি কার্যক্রম, সরকারি কার্যক্রম প্রবীণদের জন্য যারা এই কাজগুলি করতেছে। তো বেসরকারি কার্যক্রমগুলির মধ্যে কি কি আছে? তো 1 নম্বরে আছে প্রবীণ হৈতৈষী সংঘ ও ঝরা বিজ্ঞান প্রতিষ্ঠান। প্রবীণ হৈতৈষী সংঘ ও ঝরা বিজ্ঞান প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি শেরে বাংলা নগর, ঢাকাতে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি যে ভূমিকা রাখে তা হলো স্বাস্থ্য সেবা দান, পুনর্বাসন, চিত্র বিনোদন, ধর্মীয় অনুষ্ঠান, এগুলি আর কি। স্বাস্থ্য সেবা দান, পুনর্বাসন, চিত্র বিনোদন, ধর্মীয় অনুষ্ঠান, এগুলি এই প্রবীণ হৈতৈষী সংঘ ও ঝরা বিজ্ঞান প্রতিষ্ঠানে এগুলি, এই প্রতিষ্ঠানগুলি প্রবীণদের জন্য এই কাজগুলি করে আর কি। তো আরেকটা আছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি। তো এটার মধ্যে এই সমিতি তাদেরকে কি করে স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে। এছাড়াও বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, তারপরে রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস ইত্যাদি এই সংস্থাগুলি প্রবীণদের জন্য কাজ করে। এরপর আসো যে সরকারি কার্যক্রমগুলি কি কি। সরকারি কার্যক্রমগুলি কি কি একটু খেয়াল করো প্রত্যেকে। সরকারি কার্যক্রমগুলি কি কি? অবসর ভাতা, বয়স্ক ভাতা, এরপরে হচ্ছে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের জন্য ভাতা প্রদান। তো বয়স্ক ভাতাটা কি? সরকারি, আধা সরকারি, এরপর স্বায়ত্তশাসিত কর্মচারীরা অবসর গ্রহণ করে। এই যে আমরা তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমাদের দাদা, তারপরে নানা এবং বাবার আছে, এখন হয়তো ওদের বয়স কেমন, অনেকে সরকারি চাকরি করে, তারা অবসর নিছে। তো যাদের অনেকের বাবা এখানে আছে যে সরকারি চাকরি করতো, দাদারা সরকারি চাকরি করতো, তো এরা হচ্ছে এবং বেসরকারি চাকরি করতো, অবসর নেই। তো চাকরি থেকে অবসর নেই, সেই অবসর সময় একটা তাদেরকে কি দেওয়া হয়? পেনশন দেওয়া হয়। সেই পেনশন পেয়ে বাকি সময়টুকু তারা কাটাইতে পারে আর কি, ওই অনুসারে। তো এরপরে দেখো বয়স্ক ভাতা। সরকারি কার্যক্রমে যেভাবে প্রবীণদেরকে যেই গুরুত্বটা দিছে আর কি, বয়স্ক ভাতা কার্যক্রমটা কি এবার খেয়াল করো। গ্রামীণ অসহায়, দুস্থ, অবহেলিত, দরিদ্রদের ভাতা প্রদান করা হয়। তাইলে ওদেরকে ভাতা প্রদান করা হয়। এদের মধ্যে হচ্ছে তোমার একটা ইউনিয়নে যদি 10 জনকে ভাতা প্রদান করে, এদের মধ্যে মহিলা 5 জন থাকে, এদের মধ্যে মহিলাই 5 জন থাকে। এবার আসো বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের যে ভাতা প্রদানটা করে, সেটা হচ্ছে দেশব্যাপী বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলাদের কল্যাণে এই কার্যক্রম পরিচালিত হয়। এই ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে এই যে এতগুলি মহিলা, বিধবা মহিলা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা, এদের মধ্যে দেখা যায় যেন বেশিরভাগই হচ্ছে বয়স্ক মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়। তো আজকে আমি তোমাদেরকে এই বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। প্রবীণ ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করলাম, নারী অধিকারটা নিয়ে আজকে আলোচনা করলাম না। আগামী ক্লাসে আবার আমি তোমাদেরকে নারী অধিকারটা নিয়ে আলোচনা করব। এটাও আমরা সামনে পরে ক্লাসও আলোচনা করতে পারবো, ওইখানে আমরা পাবো, কিন্তু এটা আমরা কম পাবো। তো আমি জানি না তোমাদেরকে কতটুকু আমি এই সম্পর্কে ধারণা দিতে পারলাম। অবশ্যই আমাদেরকে প্রবীণদেরকে একটু গুরুত্ব দিতে হইব। আর তোমরা আরো পাঠ্যপুস্তক দেখে আর একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এটা টপিকটা আরো করবা, আর আমার ক্লাসটাও খেয়াল করবা। আজকের মতো এখানে শেষ। অবশ্যই অনলাইনে ক্লাসগুলি দেখবা। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।